কালকে মার্কেটে বেশ কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে, নেগেটিভ নিউজ রয়েছে, কিন্তু আজকের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য কন্টিনিউয়াসলি পড়ে চলেছে। তার মধ্যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই কিন্তু বিরাটভাবে কাজ করছে এবং একটা জায়গায় তৈরি করে ফেলেছে, সেটা হচ্ছে টোটাল সমগ্র আইটি সেক্টরের একটা রিপ্লেসমেন্ট তৈরি করে ফেলছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে দাঁড়িয়ে গত পরশু দিন যে আমরা দেখতে পেলাম সবথেকে বড় এআই এর সেরা কোম্পানি ওপেন এআই ডাইরেক্টলি বলে দিলেন যে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি যে টোটাল কোড, হাজার হাজার লাইনের কোড কিন্তু এআই নিজে লিখে ফেলবে। শুধুমাত্র কতগুলো প্যারামিটার তাকে দিয়ে দিলেই সে সম্পূর্ণ কাজ করে দেবে এবং 100% পারফেক্ট কোডিং তৈরি করে দেবে, কোয়ালিটি টেস্টিং করে দেবে এবং টোটালি স্যান্ডবক্স টেস্টিং বলে সেগুলো সম্পূর্ণ করে দেবে, করে দিয়ে অ্যাপ্লিকেশন সার্ভার লেভেলে আপলোড করে দেবে, করে ফাইনাল কাজ কমপ্লিট করে দেবে। এই এত বড় ঘটনাটা, এত বড় জায়গায় দাঁড়িয়ে থেকে গোটা আইটি সেক্টর সারা বিশ্বের শিহরিত হয়ে উঠলো। যারা যারা যেখানে যেখানে আইটি কোম্পানিগুলো কাজ করছিল এত দিন ধরে বহু বহু বড় বড় কাজগুলো করছিল। এবং সব থেকে বড় সত্যি ঘটনাটা এটা হলো বন্ধুরা, যে আইটি সেক্টরই আমাদের মতো যারা ইনভেস্টর রয়েছি আমাদেরকে পোর্টফোলিওর একটা বড় অংশ রয়েছে আইটি সেক্টর। এই আইটি সেক্টর এত বছর ধরে আমাদেরকে বিরাট ভালো মাপের একটা গ্রোথ দিয়ে গেছে। কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট যদি দেখি কম বেশি মিলিয়ে মিশে 11 থেকে 22-25% আমাদের কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ দিয়ে গেছে, মানে দুর্দান্ত গ্রোথ রেট ছিল। এবং শুধু সেটা নয়, ডিভিডেন্ড দিত বিশাল পরিমাণে। অর্থাৎ গ্রোথ এবং ডিভিডেন্ড দুই দিক থেকেই আইটি সেক্টর ছিল দুরন্ত, সব থেকে সেরা জায়গায়। অথচ এই গোটা নিফটি মার্কেটটাকে টেনে নেওয়াচ্ছে আইটি, তার কারণ হচ্ছে একটাই, এআই। আজকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো, তিনটে মারাত্মক পয়েন্ট যে কারণের জন্য গোটা সেক্টরে একটা প্রবলেম। প্রথম তো আমরা জেনে নিচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেকেন্ড আমরা জানছি যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হচ্ছে আইটি সেক্টরে, যেটা একটা বড় ধাক্কা। তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লেবার কোডে কিছু চেঞ্জ হয়েছে। লেবার কোড বলতে গভর্নমেন্ট বেশ কিছু রুলস নিয়ে এসছে এমপ্লয়িদের দিকে তাকিয়ে, যে তোমাকে এই পরিমাণ টাকাটাকে আলাদা সরিয়ে রাখতে হবে, যাকে বলা হয় প্রভিশন করে রাখতে হবে। এই সব কারণের জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের মুখ্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে কোম্পানিগুলোতে সবাই ইনভেস্ট করেছেন আপনারা, তোমরা যেসব কোম্পানি যেরকম এসসিএল টেকনোলজি, টিসিএস, কোফর্জ, টেক মাহিন্দ্রা, কিংবা আমরা দেখতে পাচ্ছি আরও যেসব কোম্পানি এলটিটিএস, হ্যাপিয়েস্ট মাইন্ড, সোনাটা সফটওয়্যার, স্যাকসফট, এই কোম্পানিগুলো ভবিষ্যৎ কী, আজকে কিন্তু আমরা কনসেন্ট্রেট করবো বেশ কিছু কোম্পানি থেকে। শুরুর আগে যেটা বলার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। আজকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে তাকিয়ে থেকে যে কাজটা আমি করতে চাই সেটা খুব সাংঘাতিক। সেটা হচ্ছে আইটি সেক্টরের আমি 5টা ডিভিশন তৈরি করে ফেলেছি। এই 5টা ডিভিশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আইটি স্টকগুলোকে। বেশ কিছু স্টক যারা তোমরা রিকোয়েস্ট করেছিলে আমার কমেন্ট বক্সে, আমি সেই সব স্টকগুলোকে নিয়ে খুব সংক্ষেপে একটা ছোটো কনসাইজ ভিডিওর মধ্যে বলতে চলেছি এই স্টকগুলো ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, আগামী ভবিষ্যৎ কী রয়েছে। আমি কিন্তু বারবার একটা ঘটনা বলছি, আমি বলছি মানেই সেটা ফাইনাল ঘটনা নয়, এর পিছনে অনেক কিছু হ্যাঁ এবং না থাকতে পারে। অনেক জায়গাতে বেশ কিছু নিউজ এর উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু মোদ্দা ঘটনা এটা যে আইটি সেক্টরে কিছু কোম্পানি মারাত্মক একটা ডেঞ্জার লেভেলে ঢুকে যেতে চলেছে। যদি সেটা সম্পূর্ণ সত্যি হয়ে থাকে, আমি যে জিনিসটাকে নিয়ে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা যদি সম্পূর্ণ সত্যি হয়, তাহলে সেসব আইটি সেক্টরগুলো, সেসব কোম্পানিগুলো কিন্তু ধুলোয় মিশে যাবে। ধুলোয় মিশে যাওয়া মানে এনলিস্টেড হয়ে যাবে না, কিন্তু তাদের গ্রোথ দেওয়ার ক্ষমতা একদম যাকে বলা হয় পঙ্গু হয়ে যাওয়া, সেরকম অবস্থা হয়ে যাবে। তাহলে আসা যাক সে বিষয়গুলোর দিকে। আমি যে বিষয় নিয়ে প্রথমে বলতে চলেছি, কিছু কোম্পানির নাম বলবো এবং তার সঙ্গে কোম্পানিটা কোন জোনে। আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটু নজর দিতে হবে। 3টে জায়গা আমি তৈরি করেছি, 3টে ফেজ। একটা ফেজের কথা আমি যেটা ফার্স্ট বলতে চলেছি সেটা হচ্ছে স্ট্রং সার্ভাইভার অ্যান্ড এআই উইনার্স। অর্থাৎ যারা কিনা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে এরা খুব স্ট্রংলি বেঁচে যাবে এবং এআইকে নিয়ে এরা দুরন্ত গতিতে আকাশ হয়ে যাবে। অর্থাৎ এই সেক্টরটা রয়ে গেছে, বেশ কিছু কোম্পানির কথা বলছি। এগুলো ছাড়া আরও কোম্পানি আছে, আমি এগুলো কনসেন্ট্রেট করছি কারণ আপনারা এগুলো নিয়ে বলেছেন, সেই নিয়ে আমি স্টাডি করেছি এবং সেটা নিয়ে আমি কথা বলতে চলেছি। সেকেন্ড হচ্ছে হাই গ্রোথ হাই রিস্কের কিছু এআই বেটস রয়েছে। এআই বেটস মানে কি, এটার সঙ্গে একটা ডিফারেন্স কি, এরা পুরো এআই কালচারের উপর কাজ করছে, হলে হবে না হলে শেষ হয়ে যাবে, দুটো জায়গা। আর তৃতীয় কথা বলেছি, তাদেরকে টার্ন অ্যারাউন্ড কিংবা আনসার্টিন জোনের মধ্যে পড়ে রয়েছে। এইরকম কিছু কোম্পানি খুঁজে পেয়েছি যেগুলো এরকম পরিস্থিতিতে রয়েছে।
তাহলে প্রথমের দিকে আসা যাক। প্রথম যে কোম্পানিটার কথা বলবো স্ট্রং সার্ভাইভার বা এআই উইনারের মধ্যে পড়া যেতে পারে, তার মধ্যে আমি যেটাকে মনে করছি টাটা কনসালটেন্সি সার্ভিসেস। কেন টাটা কনসালটেন্সি সার্ভিসকে আমি মনে করছি এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আমাদেরকে ভালো করতে পারে। প্রথম যেটা বলবো, এদের কিন্তু হাই লেভেল অফ ক্লায়েন্ট রয়েছে যারা কিন্তু সাহায্য করে চলেছে, এবং দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, এরা এআইয়ের ওপরে কিন্তু রিসার্চ করছে, অ্যাকোয়ার করে নিচ্ছে অন্য এআই কোম্পানিগুলোকে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এই কোম্পানিটা কিন্তু এআইকে নিয়ে কাজ করছে, এবং ক্যাশ ফ্লো যেটা এদের রয়েছে বড় পরিমাণে রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও গভর্নমেন্টের বেশ কিছু বড় বড় প্রজেক্ট এদের সঙ্গে যুক্ত রয়েছে, এবং গভর্নমেন্টের প্রজেক্ট থাকা মানে এগুলো কিন্তু সহজে গভর্নমেন্ট এদের ছাড়বে না, এবং এদের ইমপ্লিমেন্টেশন করার জায়গা রয়েছে। বিএফএসআই সেক্টর, ব্যাংকিং ফাইন্যান্সের সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গেও যুক্ত রয়েছে এইসব কোম্পানিগুলো এই কোম্পানিটার ক্ষেত্রে। এই জন্য বলতে পারি কোম্পানিটা ভালো জায়গায় রয়েছে। কিন্তু এর প্রবলেম কী রয়েছে? প্রথম প্রবলেম হচ্ছে এর গ্রোথ লেভেলটা খুব বেশি আসবে না, অর্থাৎ টিসিএস গ্রোথ লেভেল কোনো মতে বিরাট কিছু আশা করবে না, যা করার ছিল করে দিয়েছে, এখন আর কিচ্ছু হবে না। এখন আস্তে আস্তে ঢিমে তালে চলবে, বছরের পর বছর ধরে কয়েকটা বছর পর্যন্ত খুব বিরাট কিছু এক্সপেকটেশন দেখবে না। কোনো সময়তে 2-3% জাম্প করলেও আলটিমেটলি সাস্টেন লেভেলটা একটা সাইডওয়ে মুভমেন্টের জায়গায় চলে যাবে। সেকেন্ড ওয়ান, সেটা হচ্ছে হিউজ লেভেল অফ এমপ্লয় থাকার কারণের জন্য এদের লেবার কোড প্রবলেমটা আসছে। প্রভিশন রাখতে হচ্ছে বিরাট ফান্ড এমপ্লয়ীদের জন্য, যেটা কিন্তু ভবিষ্যতেও অনেক দিন পর্যন্ত এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেকেন্ড কোম্পানি আসছি HCL টেকনোলজি। এই কোম্পানিটাকে নিয়ে আগের দিন একেবারে ডিপ ড্রাইভ অ্যানালিসিস করেছিলাম, কিন্তু আজকে আর সেটা করছি না। আজকে শুধু টু দ্য পয়েন্টে উত্তরটা দিয়ে ছেড়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোম্পানিটা কিন্তু অগ্রণীভাবে গ্রহণ করেছে। কোম্পানিটা শুধুমাত্র নিজে একা নয়, একাধিক বড় কোম্পানি কাজ করছে, এন্ড টু এন্ড সলিউশন তৈরি করছে। এবং আরেকটা ঘটনা, যেরকম ওপেন এআই কাজ করছে সেমভাবে এই কোম্পানিটাও কিন্তু এআইয়ের ওপরেও কাজ করছে, এবং আরেকটা অ্যানথ্রপিকের সঙ্গেও কিন্তু কাজ করছে। বিশাল লেভেলে 14,250 কোটি টাকার একটা বিরাট বড় মাপের কাজ কিন্তু এরা হাতে লাগিয়েছে, যেকে আমরা বলছি ভবিষ্যতে ইন্ডিয়ার যদি এআই বলে কিছু ব্যাপার তৈরি হয় তাহলে কিন্তু HCL টেকনোলজি এখানে দাঁড়াচ্ছে। এদের যে শিবম এআই রয়েছে তার উপরে কিন্তু এরা কাজ করছে। এর সঙ্গে কিন্তু বাইরেরও বেশ কিছু কোম্পানি আছে। মোদ্দা ঘটনা, HCL টেকনোলজি গ্রোথ লেভেল কম থাকতে পারে, HCL টেকনোলজি ডিভিডেন্ড যা দেওয়া দিয়ে যাচ্ছে, HCL টেকনোলজি খুব বিরাট কিছু রিটার্ন দেবে না, ঠিক কথা। এবং এদের যে ফিট গাইডেন্স যেটা দিচ্ছে বা গ্রোথ গাইডেন্স দেওয়া, সেখানেও খুব বেশি কিছু নেই। তা সত্ত্বেও যেহেতু ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে এবং সিকিউরিটি ব্যাপারে যুক্ত রয়েছে, সেসব জায়গায় কখনোই এআই দিয়ে রিপ্লেস করা যাবে না। গভর্নমেন্টেরও বেশ কিছু অর্ডার রয়েছে যেটা কিনা HCL টেকনোলজিও কাজ করে। কিন্তু এবারে যদি বলি রিস্ক কী রয়েছে, ইউএস স্লোডাউন হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, কিছু অর্ডার আটকে রয়েছে, এইগুলোর জন্য গ্রোথটা কিন্তু তেমনভাবে থাকবে না। ইনফোসিসের কথা যদি বলি, ইনফোসিস কিন্তু এআই ট্রানজিশনটা খুব ভালোভাবে ধরে নিয়েছে, এরাও কাজ করছে এআইতে, কিন্তু গ্রোথ লেভেল এদের বাকিগুলোর তুলনামূলকভাবে খুব বেশি থাকবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় কাজ করছে, স্ট্রং ডিজিটাল ট্রান্সফরমেশনের সঙ্গে যুক্ত রয়েছে এরা, প্লাস এদের যে এন্টারপ্রাইজ এআই প্রজেক্টের কিছু কাজ করছে, আর বড় বড় সমস্ত ক্লায়েন্ট কিন্তু এদের সঙ্গে যুক্ত রয়েছে। তা সত্ত্বেও এর একটা নেগেটিভ পয়েন্টের কথা আমি বলবো, যেমন প্রথম হচ্ছে এদের ইউএস ডিমান্ড স্লোডাউন হওয়াটা এদের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। সেকেন্ড বলবো যেটা, সেটা হচ্ছে এদের যে কনসাল্টিং প্রেশার বলতে যে সমস্ত কনসালটেশন হিসেবে যে অ্যামাউন্টগুলো এরা পাচ্ছিল সেগুলো এআই নিয়ে নেবে, ফলে এই কাজগুলো এরা পাবে না ভবিষ্যতে, সেটা একটা নেগেটিভ ব্যাপার তৈরি করবে। মানে আলটিমেটলি এই একটা ফিয়ার ফেজের মধ্য দিয়ে। এবার আমি সেকেন্ড ফেজের জায়গায় যাব, হাই গ্রোথের ক্ষেত্রে। হাই গ্রোথ কিন্তু হাই রিস্ক রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে। তার মধ্যে প্রথম যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে কোফর্জকে নিয়ে আমি যদি কথা বলি, কোফর্জের বেশ কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের সেকেন্ড লেভেলে কাজ করছে। হাই গ্রোথ এআই বেটস বলা যায় এদের। কেন আমি কথাটা বলছি তার জন্য ব্যাপারটা বোঝা দরকার। সেটা হচ্ছে এই কোফর্জ বেসিক্যালি এই মুহূর্তে বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে। কিছু অর্ডার এসছে এবং বেশ কয়েকটা কোম্পানিকে এরা কিন্তু নিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চ লেভেলে কাজ করছে। এর মধ্যে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলা রয়েছে, এদের মানে কোফর্জের অর্ডার বুকটা কিন্তু বিরাট বড় লেভেলে রয়েছে, সেটা একটা পজিটিভ সাইন। এবং একাধিক বাইরের কোম্পানির সঙ্গে এরা কিন্তু এআই নিয়ে কাজ করছে, ডেটা সেন্টারের উপর কাজ করছে, এবং ইন্স্যুরেন্স এবং ট্রাভেলের উপরে এদের স্পেশাল কাজ।
তো এইগুলো আলটিমেটলি কোফোর্জকে ভালো জায়গা দেবে। এবার আসি কি নেগেটিভ পয়েন্টও ভাবতে হবে। নেগেটিভ দিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন এক্সপেন্সিভ, সেটা এর একটা নেগেটিভ পয়েন্ট। এবং সেকেন্ড ওয়ান যেটা সেটা বলবো সেটা হচ্ছে ইউএসএ স্লোডাউন এদের একটা ইম্প্যাক্ট ফেলবে, যা কারণের জন্য আমরা দেখছি কোম্পানিটা অনেকটা কারেকশন হচ্ছে। এবং যেটা হচ্ছে ম্যাক্সিমামটা জানবেন ইনভেস্টাররা প্যানিকড হয়ে গিয়ে এই জায়গাটা তৈরি করছে। আলটিমেটলি কোফোর্জ কিন্তু বড় বড় গ্লোবাল ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে, এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং গভর্নমেন্ট মানে ইন্ডিয়ার যে কাজগুলো এআই এর রিসার্চ লেভেলে তাদের মধ্যে অন্যতম কিন্তু কোফোর্জ রয়েছে। এবারে যে কোম্পানিটার কথা বলবো অনেকের মাথা ব্যথা ছিল কোম্পানিটা থেকে নিয়ে, কোম্পানিটার নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু প্রচণ্ড রিস্কি জায়গায় জোনে চলে গেছে, ভ্যালুয়েশনও বাড়ছে, রিস্কটাও বাড়ছে দুটো সাইড থেকে। নর্মালি কী হয়, ভ্যালুয়েশনটা যদি বাড়ে কারেকশন লেভেলটা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ যখনই কোনো একটা স্টক কনস্ট্যান্টলি তার প্রাইস জাম্প করে যাচ্ছে, 200 ছিল 200 থেকে 500 700 1000-এ চলে গেল, সেক্ষেত্রে তার ভ্যালুয়েশন যদি পি দিয়ে দেখি তাহলে পিটা কিন্তু খুব বড় হয়ে যাবে। কিন্তু সেটা নর্মাল ব্যাপার, কিন্তু এখানে অ্যাবনর্মালিটি তৈরি হয়েছে। অ্যাবনর্মালিটি হচ্ছে প্রাইসও পড়ছে, ভ্যালুয়েশনও বাড়ছে। এবং তার কারণটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রোথ লেভেলটা কিন্তু কমছে। এদের যে অর্ডারগুলো ছিল এক্সিকিউশন হওয়ার পরেও এদের রিটার্ন কিচ্ছু আসেনি, এই রিটার্ন আসার সম্ভাবনাটা কমে গেছে। কিছু প্রজেক্ট যেগুলো ইউএসএতে ছিল সেগুলোতে যে আলটিমেট ডেলিভারি হওয়ার পরে বা কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট তাদেরকে কিন্তু আটকে দিয়েছে, এইগুলো এদের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে যদি ডাইরেক্টলি কথা বলি, কোম্পানিটা পিওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটালের উপরে কাজ করা কোম্পানি। কোম্পানির মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, সাইবার সিকিউরিটি, এইগুলোর উপরে কোম্পানিটা কাজ করছে। সেকেন্ড ওয়ান হচ্ছে কোম্পানির যেরকমভাবে জেনারেটিভ এআই বলে, যেরকম ওপেন এআই জেনারেটিভ এআই, সেমভাবে হ্যাপিয়েস্ট মাইন্ডও কিন্তু জেনারেটিভ আইয়ের ওপর কাজ করছে। থার্ড ওয়ান যেটা সেটা বলবো, কিছু গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে যেগুলোর সঙ্গে অনেক বছর ধরে এদের একটা ভালো সম্পর্ক রয়েছে, এই পয়েন্টগুলো এদেরকে কিন্তু ভালো করছে। এছাড়া আমি আরেকটা কথা বলবো, সেটাও আমি বলতে চলেছি কিছু অ্যাজাইল কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো এদের সঙ্গে যুক্ত থাকার জন্য কোম্পানির রেভিনিউ গ্রোথটা কিন্তু ধরে রেখেছে, একেবারে পুরো নেগেটিভ বা জিরো জায়গায় যায়নি, তাহলে এইগুলো একটা ভালো জায়গা। এবং আরেকটা ব্যাপার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, যেটা কিনা এদের ক্ষেত্রে সুবিধা। কিন্তু মারাত্মক নেগেটিভিটিগুলোর মধ্যে প্রথম হচ্ছে কোম্পানিটার বড় মাপের একটা কারেকশন হয়েছে, মানে অর্ধেকেরও বেশি কম দামে চলে গেছে। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে এর মধ্যে ভ্যালুয়েশন এখনও বেশি রয়েছে। এই দুটো পয়েন্টই কিন্তু ভাবাচ্ছে, যেটা কিনা একটা মুশকিল করছে। আর ভোলাটিলিটি প্রচুর রয়েছে কোম্পানিটার মধ্যে, ক্যাশ ফ্লোর ক্ষেত্রে নেগেটিভ উইকনেস রয়েছে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে। এইগুলো আমাদেরকে কিন্তু আবার নতুন করে ভাবাবে যে আমরা কী জায়গায় যাব। এবারে যে কোম্পানিটার কথা বলবো সে কোম্পানি নিয়ে সকলের দুশ্চিন্তায় রয়েছে, সেই কোম্পানির নাম হচ্ছে স্যাকসফট। আর এই স্যাকসফটের কথা যদি বলি, একটা দুরন্ত কোম্পানি ছিল একটা সময়। কোম্পানিটা আমাদের 5টা ডিভিশনের উপর কাজ করতো, লজিস্টিকের উপর কাজ করতো, এআইয়ের উপর কাজ করতো, ক্লাউড কম্পিউটিং কাজ করতো, মেডিকেল যে সফটওয়্যার তার সঙ্গে কাজ হতো। কিন্তু স্যাকসফটের হঠাৎ প্রায় বিগত 1-1.5 বছর ধরে শুধু পতনের পর পতন, কোন 100% প্রফিটেবিলিটি থেকে পড়ে গিয়ে এখন নেগেটিভ জায়গায় চলে গেছে। অনেকে যারা ইনভেস্টেড তারা পুরো ফ্রাস্ট্রেটেড। আজকে এই ভিডিওটার মধ্যে আমি যেহেতু কভার করছি খুব গুরুত্বপূর্ণ স্টকগুলোকে, সেই জন্য আজকে এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু আমি ডিসকাশন করে নিচ্ছি এই ফাঁকে। স্যাকসফটের পজিটিভ নেগেটিভ দুটো পয়েন্ট আমি বলবো, যেরকম বলে থাকে অন্য ক্ষেত্রে। স্যাকসফটের ব্যাপার যেটা ধরা দাঁড়াচ্ছে, এদের কাজকর্ম হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের উপর কাজ করে এরা, ডিজিটাল ট্রান্সফরমেশনের উপর কাজ করে এরা। এবং যেহেতু কোম্পানিটা ছোট কোম্পানি, এর কিন্তু গ্রোথ হওয়ার ক্ষমতাটা খুব বেশি মাত্রায় রয়েছে। কিন্তু এর সঙ্গে এটাও বক্তব্য, এদের যে ডিভিশনটা কোডিং লিখতো, কোডিংয়ের কাজ ছিল, সেগুলো সমস্তগুলো কিন্তু বন্ধ হতে চলেছে। অর্থাৎ কোডিং লেভেলের কোনো কাজ সেরকমভাবে আর ভবিষ্যতে তেমনভাবে হবে না। আর এছাড়া যে পজিটিভ সাইডে রয়েছে সেগুলো হচ্ছে এদের ক্লায়েন্ট, বহু বছরের পুরনো ক্লায়েন্ট, হট করে এরা কিন্তু এআইকে রিপ্লেস করবে না, এটা একটা কিন্তু পজিটিভ ব্যাপার।
আমি এবার আসবো পরের পয়েন্টের দিকে। সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্টকে নিয়ে কথা বলতে চলেছি, সেটা হচ্ছে এর নেগেটিভ পয়েন্টটা। কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, রিজার্ভস খুব কম রয়েছে, রিস্ক এই কারণে বেশি রয়েছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কয়েকটা ক্লায়েন্টের ওপরে কিন্তু স্যাক্স অফ দাঁড়িয়ে রয়েছে। ক্লায়েন্টরা যেই মুহূর্ত থেকে এক্সিট করে যাবে সেই মুহূর্তে কোম্পানিটা কিন্তু একেবারে যাকে বলা যায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবার মতো জোগাড়, মানে এমনটাই খারাপ অবস্থা কোম্পানিটার হয়ে গেছে। কোম্পানি যে যাকে বলবো আমি পোটেনশিয়াল মাল্টিব্যাগার ক্যাপাবিলিটি নেওয়া কোম্পানিটা একটা সময় মাল্টিব্যাগার রিটার্ন দিত, সেই কোম্পানিটা আজকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা অনিশ্চিত সিচুয়েশনে। অনিশ্চিত শব্দটাকে আমি জোর দিচ্ছি এই কারণে, কারণ এই মুহূর্তে এই কোম্পানিটার যে কাজের লেভেল সেটা হচ্ছে কোডিং লেভেল ম্যাক্সিমাম কাজ। কোডিং ছাড়া এরা কিন্তু এআইয়ের ওপরও কিছু কাজ রয়েছে, কিন্তু টোটালটাই কোডিং। আর কোডিং লেভেল যেখানে যত বেশি থাকে সেখানে তত বেশি রিস্ক থাকছে। ফলে এই মুহূর্তে স্যাকসফট কিন্তু হাই রিস্ক সিচুয়েশনের মধ্যে উপস্থিত। কিন্তু কেন আমি সেকেন্ড লেভেলে রাখলাম, থার্ডে আনসার্টিনিতে আনলাম না, তার কারণ এরা কিন্তু এআইকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছে, এআইয়ের ইমপ্লিমেন্টেশন করছে এবং বিএফএসআই সেক্টরেও কিন্তু কাজটা করছে। এবারে আমি আসবো সব থেকে ভয়ানক পরিস্থিতি যে সেক্টর, যে স্টকগুলোর মধ্যে আপনারা বলেছেন শুধু সেইগুলোকে চিন্তা ভাবনা করে কিন্তু আনসার্টেন জোনে যেগুলো রয়েছে তাকে নিয়ে একটু কথা বলে শেষ করব। যে কোম্পানিটাকে আমি মনে করে নিচ্ছি এই মুহূর্তে একটা আনসার্টেন জায়গায় যেতে পারে, সেই কোম্পানিটার নাম হচ্ছে টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রার বেসিক্যালি যে কাজকর্মগুলো যদি আমরা দেখে নিই, টেক মাহিন্দ্রাকে আমি কেন বলছি, কোম্পানির বেসিক্যালি যে কাজ সেটা হচ্ছে লিগ্যাসি সিস্টেমের উপর কাজ করে এরা। লিগ্যাসি মানে সোর্স কোড এবং কোড ইমপ্লিমেন্টেশনের উপর ম্যাক্সিমাম কাজ। এখানে যে কাজ ওরা করতে সেরকম টেলিকম রিলেটেড কোডিং এবং 5G রিলেটেড কোডিংয়ের উপরে এদের কাজকর্ম রয়েছে। এই জায়গাটা একটু প্রবলেম। আর এআই ট্রান্সফরমেশন এখনও কিন্তু পুরোপুরি করে উঠতে পারেনি, এইটা একটা রিস্ক এদের তৈরি করেছে। এখনও লিগ্যাসি থেকে প্রেজেন্ট সিনারিওতে আসছে, কিন্তু ট্রান্সফরমেশনটা ভেরি স্লো লেভেল রয়েছে, এইটা এদের একটা প্রবলেম তৈরি করবে। এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউশন ব্যাপারটা কিন্তু ইনকনসিস্টেন্স রয়েছে এবং এদের ক্ষেত্রে মার্জিন প্রেশারটাও খুব হাই লেভেলে রয়েছে। এছাড়া আরেকটা কোম্পানির কথা আমি বলবো এরপরে, সোনাটা সফটওয়্যার একটা সময় মাল্টিব্যাগার কোম্পানি ছিল, কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে নেগেটিভ জায়গায় পৌঁছে যাচ্ছে। কেন নেগেটিভ জায়গায় পৌঁছে সেটা নিয়ে কথা বলতে গেলে যদি শর্টে বলি, এরাও সেই সেম ওয়েতে পুরোনো দিনের যে প্রাচীনপন্থী সেই হিসেবে এরা কিন্তু টোটালটাই কোডিংয়ের উপর ডিপেন্ডেন্ট। কোড কম্পাইলেশন, কোড নিয়ে কাজ করা, পুরোনো দিনে যেসব ক্লায়েন্ট রয়েছে তাদেরকে সফটওয়্যার সার্ভিস দেওয়া এবং সার্ভিসগুলো দেওয়া, এএমসি লেভেলে কাজ করা, এইগুলো আলটিমেটলি কিন্তু রিপ্লেস করে দেবে। কিন্তু এদের যে সাপোর্টটা নেই সেটা হচ্ছে বিএফএসআই ক্ষেত্রে খুব বেশি সাপোর্ট নেই। যেহেতু বিএফএসআই সাপোর্ট নেই, বিএফএসআই কথা অর্থ কি, মনে করুন একটা ব্যাঙ্কিং সিস্টেম, সেখানে প্রচুর সিকিউরিটি দরকার, সেই সিকিউরিটি দেওয়ার মতো, সেই সিকিউরিটি নেওয়ার মতো ক্ষমতা অন্য এআইকে নতুন করে কেউ দিতে চাইবে না। সে কারণের জন্যই কিন্তু এই কোম্পানিটা আবার উল্টো দিকে এই ধরনের কোনো ক্লায়েন্ট খুব বেশি না থাকার কারণে এরা কিন্তু একটা নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে। আমি যদি বলি এই কোম্পানির ক্ষেত্রে একটা ভোলাটিলিটি তৈরি করেছে এবং আমার মনে হচ্ছে প্রবলেমটা তৈরি করতে পারে। এবারে যখন শেষ করতে চলেছি ভিডিওর শেষ দিক, এইখানে যেরকম বক্তব্যটা রাখা সেটা হচ্ছে ওপেন এআই আজকে আইটি সেক্টরের কাছে একটা থ্রেট বা একটা ভয় তৈরি করে ফেলেছে। এই থ্রেডের লেভেলটা এমন জায়গায় পৌঁছেছে যে যত আইটি কোম্পানিগুলো আছে তারা মনে করে নিচ্ছে তারা কিন্তু এমপ্লয়ীদের হারাতে চলেছে। সত্যি কথা বলতে গেলে যে কাজ এআই দিয়ে আমরা 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে করে দিচ্ছি, যে কোডগুলো বেশ কয়েকজন প্রোগ্রামারকে নিয়ে বসে বেশ কিছুদিন ধরে লিখে তারপর সেগুলো ফাইনালি বাগ ফ্রি করতে করতেই মাস কেটে যাচ্ছে, সেখানে এআইকে যদি সঠিকভাবে ঠিক মতো বোঝাতে কয়েকদিন সময়ও লাগে, সেটা দেবার পরও যে আউটপুটটা যেটা মোর স্যাটিসফাইড, মোর পাওয়ারফুল তৈরি হচ্ছে, যেটা কিনা কাজে লাগানো যাচ্ছে, সেই কারণের জন্য কিন্তু এই এআই সেক্টর একটা বিরাট যেরকম বুম হচ্ছে, তেমনিভাবে আইটি সেক্টর একটা বড় মাপের ধাক্কা তৈরি করে দিচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এআই এখনও পর্যন্ত যেখানে যেতে পারেনি, যেরকম সাইবার সিকিউরিটি ক্ষেত্রে কিংবা এন্টারপ্রাইজ লেভেলে যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো ক্ষেত্রে, যেরকম আমি বলতে পারি এসএপি রিলেটেড কাজকর্মগুলো কিংবা ইন্টিগ্রেশন মানে এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন বলা যায় ভালো বললে, তো সেই জায়গাটাতে এরা কিন্তু কাজ এবং ডেটা মাইগ্রেশন ব্যাপারেও কিন্তু এআইয়ের সাহায্য নেওয়া হচ্ছে না। রিসেন্ট আপনারা খবরও শুনেছেন, তবু আমি শর্টে এখানে বলে রাখি, ডেটা মাইগ্রেট করার জন্য একটা বিদেশি কোম্পানি তারা এআইকে নিয়োগ করেছিল এবং এআই নিজে ডিসিশন নিয়েছিল, যার ফলে
প্রচুর ডেটা লস হয়ে গেছিলো, একটা জায়গায় আটকে গেছিলো একটা কনফিউশনের জায়গাটাতে। একটা কনফিউশন জায়গা ছিল ডেটা লেভেলের, কিছু ডেট চেঞ্জেস বা করার ব্যাপার ছিল, আর কিছু রেকর্ড যেগুলো প্রিজার্ভ রয়েছে, ওল্ড রেকর্ড নতুন রেকর্ডগুলোকে ওভারল্যাপ করবে কি করবে না। এই জায়গাতে এআই কাউকে কোনো প্রশ্ন করেনি, ডাইরেক্টলি নিজেই ডিসিশন নিয়ে নিয়েছে যে ওভারল্যাপ করে দাও, ভ্যালুগুলোকে আবার ওপরে ফেলে দাও, অর্থাৎ পাস্ট ডেটাগুলোকে ওভাররাইট হয়ে গেছে। ফলে প্রচুর ডেটা যেগুলো আপডেট রয়েছে সেগুলো কিনা আপডেটটা ইম্প্যাক্ট পড়েনি বা এফেক্ট পড়েনি, যে কারণের জন্য কোম্পানিকে আবার অনেক বছরের পুরনো রেকর্ডগুলোকে ম্যানুয়াল থেকে তুলে আনতে হয়েছিল। এই জায়গাতে কেন বললাম, এই সব ক্ষেত্রে কিন্তু কখনই কোম্পানি এআইকে ভরসা করতে পারবে না, এখনই আরও অনেক বছর লাগবে সেই জায়গায় যাওয়ার জন্য। তাহলে এটা বোঝা যাচ্ছে, এই জায়গাটা বোঝা যাচ্ছে একদিন ক্লাউড কম্পিউটিং যেদিন এসেছিল আইটি সেক্টর সেদিনও আতঙ্কে ভুগছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল ক্লাউড কম্পিউটিংয়ে কিন্তু আইটি সেক্টর সেটাকে অ্যাবজর্ব করে নিল এবং ক্লাউড কম্পিউটারটা আজ আইটি সেক্টরের মধ্যে পড়ছে। ঠিক সেরমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যেখানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, ভবিষ্যৎ আসছে যে আইটি কোম্পানিগুলোর মধ্যে যারা একে অ্যাবজর্ব করে নিতে পারবে, সেই দিন থেকে এইসব আইটি কোম্পানিগুলোতেও কিন্তু আমরা ভালো গ্রোথ এক্সপেক্ট করব। আজকের মতো শেষ করছি।